ওয়েলকাম টু ভয়ের অনুভূতি। এখানে গল্প নয়, অনুভূতি প্রকাশ করা হয়। যাই হোক, আমরা গত পর্বে দেখেছিলাম মিস্টার রবিন ভাইয়ের লেখা একটা গল্প। সেটারই দ্বিতীয় পর্ব আজকে আপনাদেরকে বলে শোনাবো। গল্পটা অনেক বেশি ভয়ানক, সেই সাথে অনেক বেশি মায়াবীও। তো যারা প্রথম পর্বটা দেখেন নাই, অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে আসবেন। এবং আজকে বেশি কথা না বাড়িয়ে দ্বিতীয় পর্বটা শুরু করছি। রনি আর হাসানের দাদুর মৃত্যুতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দিনের বেলাতেও কেউ বাঁশঝাড়ের ধারের কাছেও ঘেঁষল না। এভাবেই কেটে গেল কিছুদিন। সেদিন রাতের বেলায় রানা তার নিজের ঘরে শুয়ে জানালা দিয়ে চাঁদ দেখছিল। গরম বেশি পড়েছে বলে দরজাটা খোলাই ছিল। টেবিলের উপরে হ্যারিকেনটা মৃদু আলো দিচ্ছে। তখন কালো একটা বিড়াল মিউ মিউ করতে করতে দরজা দিয়ে ঘরে ঢুকে খাটের নিচে চলে গেল। রানা দ্রুত উকি দিয়ে খাটের নিচে তাকালো। ওদিকে তাকিয়ে ওর গায়ের রক্ত হিম হয়ে গেল। ও দেখল খাটের তলা থেকে ভয়ঙ্কর আর বিশ্রী চেহারার কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে। চোখ দুটো কোটরবিহীন, লাল টকটকে। রানা কিছু বুঝে ওঠার আগেই একটানে ওকে খাটের নিচে নিয়ে গেল। একটু পরেই ওর বাড়িতে চেঁচামেচি শুরু হলো। রানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই চারদিকে খুঁজতে লাগলো ওকে। হাসান ৭-৫ না ভেবেই বাঁশঝাড়ের কাছে গেল। চাঁদের আলোতে ও স্পষ্ট দেখতে পেল রানার লাশটাও পড়ে আছে বাঁশঝাড়ের মাঝখানে। চিৎকার দিল হাসান। ওর চিৎকার শুনে সবাই ছুটে আসলো বাঁশঝাড়ের কাছে। রানার লাশটা বাড়িতে নিয়ে আসা হলো। ওর চোখ দুটো এখনো খোলা। ওর গলাতেও একই রকম আঙুলের লাল ছাপ দেখা গেল। রাতে হাসান নিজের ঘরে শুয়ে ভাবতে লাগলো রানার মৃত্যুর বিষয়টা। এত রাতে তো ওর বাঁশের ঝাড়ে যাওয়ার কথা না। তাহলে কি অদৃশ্য কিছু ওকে টেনে ওখানে নিয়ে মেরে ফেলেছে? কিন্তু মারবে কেন? দাদু তো বলেছিল কালো বিড়াল হতে সাবধান থাকতে। তাহলে কি এগুলোর পিছনে কালো বিড়ালের কোনো রহস্য লুকিয়ে আছে? পরদিন সকালেই গ্রামের মানুষ একজন কবিরাজ এনেছে। কবিরাজকে খুলে বলা হলো সমস্ত ঘটনা। সব শুনে তিনি বাঁশঝাড়ের কাছে গেলেন। চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলেন। তখনই শো শো বাতাস বইতে লাগলো বাঁশঝাড়ে। শুধু বাতাসের মাঝে ভয়ঙ্কর কোনো কিছুর গড় গড় শব্দ আর বিড়ালের মিউ মিউ শোনা গেল। গ্রামের মানুষজন সব ভয়ে ছুটল। কবিরাজ একটু পর চোখ খুললেন। তার চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। বিড়বিড় করে বলতে লাগলেন, এই গ্রাম ছেড়ে তোমরা পালিয়ে যাও, এই গ্রাম ছেড়ে তোমরা পালিয়ে যাও, না হলে ও কাউকে বাঁচতে দিবে না, সবাইকে মেরে ফেলবে। তিনিও দ্রুত গ্রাম ছেড়ে চলে গেলেন। হাসান খুব অবাক হলো। কবিরাজ চোখ বন্ধ করে কি এমন দেখলো যে ভয়ে পালালো, আবার সবাইকে গ্রাম ছেড়ে চলেও যেতে বলল। ও কিছুই বুঝতে পারল না। 2 দিন পরের কথা। ইতিমধ্যে অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছে। বাকি যারা গ্রামে আছে তারা সবাই ভয়ে ভয়ে বাড়িতেই থাকলো। সেদিন রাতে বশির মিয়া ঘুমাচ্ছিল। হঠাৎ তার গোয়ালঘর থেকে কিসের যেন ধস্তাধস্তির শব্দ শুনতে পেলেন। লণ্ঠন হাতে ঘর থেকে বের হয়ে গোয়ালঘরের কাছে গেলেন। লণ্ঠনের আলোতে তিনি যা দেখলেন তাতে ভয়ে তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। তিনি দেখলেন তার একটা গরু মাটিতে লুটিয়ে পড়ে আছে, গরুর গলায় কাটা, সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। একটা কালো বিড়াল গরুর গলার উপরে বসে রক্ত খাচ্ছে। চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন তিনি। চিৎকার শুনে তার স্ত্রী আর প্রতিবেশীরা ছুটে আসলো। তারা এসে কিছুই দেখলো না, শুধু দেখলো একটা কালো বিড়াল মিউ মিউ করে বাঁশঝাড়ের দিকে চলে যাচ্ছে। জ্ঞান ফিরলে বশির মিয়া সবাইকে বললেন ভয়ঙ্কর সেই ঘটনার বিশদ বর্ণনা শুনে ভয়ে সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। হাসান বশির মিয়ার বাড়ি থেকে বের হয়ে ভাবতে লাগলো, গ্রাম জনমানব শূন্য হওয়ার আগেই কিছু করতে হবে। আমি আমার দাদুর মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, এই গ্রামকে বাঁচাতে চাই। এসব কথা ভাবতে ভাবতে ওর মনে পড়ল সেই কবিরাজের কথা। ও সঙ্গে সঙ্গেই পা বাড়ালো কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। হাসানকে দেখে কবিরাজ বলল, কি ব্যাপার, আবার কেন আসছো? আমি তো বলেছি সবাইকে গ্রাম ছেড়ে চলে যেতে, এছাড়া আর কোনো উপায় নেই। হাসান শান্ত কণ্ঠে বলল, দেখুন, সবাই যদি গ্রাম ছেড়ে চলে যায় তাহলে এই গ্রাম হয়ে যাবে শ্মশান। তাছাড়া গ্রামের দরিদ্র মানুষগুলো গ্রাম ছেড়ে কোথায়ই বা যাবে? ঘটনাটা আসলে কি একটু বলবেন? তোমাদের গ্রামে ভয়ঙ্কর এক অতৃপ্ত আত্মার কবলে পড়েছে। ও সবাইকে মেরে ফেলবে, কাউকে বাঁচতে দিবে না। আমার কোনো মন্ত্র ওকে বশে আনতে পারবে না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরের সাথে জড়িয়ে আছে তোমাদের গ্রামের বহু বছর পুরনো জমিদার বাড়ির রহস্য।
ওটা জানার জন্য খুব সাহসী কাউকে দরকার। হাসান বলল, আপনি আমাকে বলুন, আমি আমার গ্রামের জন্য সব কিছু করতে রাজি। কবিরাজ হাসানের দিকে তাকিয়ে বলল, তোমাদের গ্রামের শেষে যে জঙ্গল আছে সেখানে পুরনো একটা জমিদার বাড়ি আছে, চিনো সেটা? হ্যাঁ চিনি, সেখানে তো কেউ যায় না, অনেক পুরাতন আর ভাঙাচোরা সেটা। ওই বাড়িতে একটা গুপ্ত ঘর আছে, ওই ঘরে একটা বই আছে, মধ্যরাতে একা সেখানে গিয়ে বইটা আনতে হবে। ওই বইতে সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। ঠিক আছে, ওই বই আমি নিয়ে আসব। কবিরাজ বলল, যতটা সহজ ভাবছো কাজটা তার থেকেও অনেক কঠিন। খুব সাহসী না হলে কাজটা করা অসম্ভব। কেন? সেখানে যাওয়ার পথে অস্বাভাবিক ভয়ঙ্কর অনেক ঘটনার সম্মুখীন তুমি হবে, কিন্তু সাহস হারানো যাবে না কিছুতেই, তাহলে নির্ঘাত মৃত্যু। আর কোনো অবস্থাতেই পেছনে তাকানো যাবে না, কেউ ডাকলেও তাকানো যাবে না। মনে রেখো, এই কাজে যদি একবার বিফল হও তাহলে তোমাদের গ্রাম ওই অভিশপ্ত আত্মা এক নিমিষেই শ্মশান বানিয়ে দিবে। হাসান বলল, আমি যাব ওখানে, এই গ্রামের জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। কবিরাজ ওর পিঠ চাপড়ে একটা কবজ দিয়ে বলল, এটা হাতে বেঁধে নিও, এটা বিপদ আপদ থেকে রক্ষা করবে তোমাকে। হাসান কবিরাজের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসলো। পরদিন গভীর রাতে লণ্ঠন হাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল হাসান। চাচা আজ ভালোই আলো দিচ্ছে, চারদিকে শুনশান নীরবতা, শুধু মাঝে মাঝে পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছে। আঁকাবাঁকা মাটির রাস্তা ধরে হাঁটছে ও। কিছুক্ষণ পর জঙ্গলের কাছে এসে পৌঁছালো। চিকন সরু একটা রাস্তা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। বড় একটা নিঃশ্বাস নিয়ে হাসান জঙ্গলের পথে হাঁটা শুরু করলো। হঠাৎ মনে হলো কে যেন ওর পিছনে হাঁটছে। স্পষ্ট পায়ের শব্দ শোনা যাচ্ছে। ও পিছনে ফিরে তাকালো না, মনে সাহস রেখে হাঁটতে লাগলো। হঠাৎ দেখলো একদল কালো বিড়াল ওর দিকে তেড়ে আসছে। অন্ধকারেও বিড়ালগুলোর চোখ লাল টকটকে দেখা যাচ্ছে। ও থমকে দাঁড়ালো, কিন্তু বিচলিত হলো না, কারণ ও জানে সাহস হারালে ওর মৃত্যু অনিবার্য। ওর কাছাকাছি আসতেই বিড়ালগুলো হঠাৎ উধাও হয়ে গেল। ও আবার হাঁটতে শুরু করলো। পুরাতন জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো। অনেক বছর পুরনো এই জমিদার বাড়িটা। ছাদটা অনেকাংশেই ভেঙে গেছে, দেওয়ালও খসে পড়েছে অনেক জায়গায়। বাড়ির ভেতরে ঢুকতেই মনে হলো এখানকার পরিবেশটা বাহিরের থেকে আলাদা। ঠান্ডা হিমশীতল বাতাস বইছে, আর মনে হচ্ছে বেশ কিছু চোখ ওর দিকে তাকিয়ে আছে, সব সময় ওর উপরে নজর রাখছে। হাসান গুপ্ত ঘরটা খুঁজতে লাগলো। তখনই হঠাৎ ওই বাড়ির ভিতরে আলো জ্বলে উঠল। মানুষজনে ভরে গেল বাড়িটা। কেউ গল্পে মেতে আছে, কেউ বা খাচ্ছে, কিছু তরুণী মেঝেতে আলপনাও করছে। এসব দেখে হাসান খুবই অবাক হলো, যদিও ও জানে এমন অদ্ভুত সব ঘটনার সম্মুখীন ওকে হতেই হবে। এত পুরনো বাড়িতে এই ঘটনাগুলো কিভাবে ঘটছে ওর মাথায় ঘুরপাক খেলো, কিন্তু ও সেগুলো নিয়ে পড়ে থাকলো না। ও শুধু ভাবলো এত কিছুর মাঝেও মনে সাহস রাখতে হবে, নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে। ও গুপ্তঘরটা খুঁজতে লাগলো। পশ্চিম দিকের কক্ষে ঢুকতেই আবারও বাড়িটা অন্ধকার হয়ে গেল। বাতাসের শো শো শব্দ শোনা গেল, মনে হচ্ছে যেন বাহিরে অনর্গল বজ্রপাত হচ্ছে। বাতাসের ভয়ঙ্কর কিছু গড়গড় শব্দ ভেসে আসছে। হাসান সেদিকে তোয়াক্কা না করে লণ্ঠন হাতে রুমের ভিতরে ঢুকলো। একটি কর্নারে নিচের দিকে যাওয়ার একটা সিঁড়ি দেখা গেল। হাসান সিঁড়ি বেয়ে নিচে নামলো। মাকড়সার জালে ভরপুর ওই রুমটা। ওর চোখ মুখ শরীর মাকড়সার জালে ভরে গেল। এদিকে বাতাসের একটা গড়গড় শব্দ ভেসেই আসছে, ওকে যেন কেউ ভয়ঙ্কর কণ্ঠে হুমকি দিচ্ছে। হাসান লণ্ঠনটা উঁচু করে চারদিকে তাকিয়ে দেখলো বইটা ভাঙা একটা টেবিলের উপরে পড়ে আছে। দ্রুত ওই বইটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ কে যেন ডাকলো, এই হাসান, এত রাতে এখানে কি করছিস? হাসান কণ্ঠটা শুনেই চমকে গেল, এটা যে ওর দাদুর কণ্ঠ। ও পিছনে তাকাতে যাবে এমন সময় ওর মনে পড়ল ওর দাদু তো মারা গেছে, এখানে আসবে কি করে? এছাড়া কবিরাজের সতর্কতা বাণীও মনে পড়ে গেল। ও পিছনে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো। পিছন থেকে তখনও কে যেন ফিসফিস করে ডাকছে, হাসান, হাসান। দমকা বাতাস বইছে তখনও।
মনে হচ্ছে যেন জঙ্গলে ঝড় হচ্ছে। কেউ হয়তো চাচ্ছে না হাসান বইটা নিয়ে এখান থেকে চলে যাক। হাসান বইটা নিয়ে বাড়ি ফিরে আসলো। পরদিন সকালে ওর বাড়ির উঠানে জমায়েত হলো গ্রামবাসী। হাসান ওদের সবার উদ্দেশ্যে বলতে শুরু করলো, কাল রাতে জমিদার বাড়ি থেকে যে বইটা এনেছি সেটা আমি পুরোটা পড়েছি। বই পড়ে জানলাম অনেক অদ্ভুত আর ভয়ঙ্কর কিছু ঘটনা। বহু বছর আগে ওই পুরাতন জমিদার বাড়িতে থাকতেন একজন প্রতাপশালী জমিদার। একবার খাজনা আদায়ের ব্যাপার নিয়ে তিনি একজন নির্দোষ চাষিকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুর আগে চাষিটা কেঁদে কেঁদে বলেছিল, আমি নির্দোষ, আমাকে বিনা অপরাধে মারা হচ্ছে। আমি অভিশাপ দিয়ে গেলাম খুব শীঘ্রই এই জমিদার বাড়ি, এই জমিদারিত্ব, এই জমিদারি বংশ ধ্বংস হয়ে যাবে। এই গ্রামের পরবর্তী প্রজন্মও শান্তিতে থাকতে পারবে না। জমিদার ওর কথা গ্রাহ্য না করে প্রাণদণ্ড দিয়ে দেয়। পরিবার বলতে ওই চাষির শুধু একটা কালো বিড়ালই ছিল। মৃত্যুর পর চাষির কবরের কাছে সারা রাত বসেছিল বিড়ালটা। পরদিন সকালে ওই বিড়ালটাকে মৃত অবস্থায় চাষির কবরের পাশে পাওয়া যায়। লোকজন বিড়ালটাকে বস্তায় ভরে এই বাঁশঝাড়ের মাঝখানেই ফেলে দিয়ে যায়। তারপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর সব কাণ্ড। এক রাতে একদল কালো বিড়াল দেখা যায় জমিদার বাড়ির আঙিনায়। ওই রাতেই মারা যায় জমিদার। তার কক্ষে পাওয়া যায় মৃতদেহ। চোখ উপড়ানো আর চেহারাটাও বিকৃত হয়ে গিয়েছিল তার। জমিদারের এত ভয়ঙ্কর মৃত্যু দেখে জমিদারের পরিবার ভয় পেয়ে এই গ্রাম ছেড়ে চলে যায়। সেই চাষি আর তার কালো বিড়ালের অতৃপ্ত আত্মাই এই গ্রামে ধ্বংসলীলা চালাচ্ছে এখন। ওরা এই গ্রামকে শ্মশান না করে যাবে না। তবে ওই বইতে এর থেকে পরিত্রাণেরও উপায় বলা আছে। কি উপায়? একজন জিজ্ঞাসা করল। সেটা বলা যাবে না, বললে আর কাজ হবে না। তবে কাল থেকে এই গ্রাম অভিশাপ মুক্ত হয়ে যাবে। আজ রাতেই আমি সব কাজ সম্পন্ন করে ফেলব। আপনাদের শুধু একটা কাজ করতে হবে। গ্রামবাসী জানতে চাইল, কি কাজ করতে হবে? কয়েক মণ দুধ সংগ্রহ করে বাঁশঝাড়ের মাঝখানে গর্ত করে ঢালতে হবে। কালো বিড়ালটা নাকি খুব দুধ পছন্দ করত, তাই ওকে তুষ্ট করার জন্য এটা করতেই হবে। মুহূর্তের মধ্যেই কাজে লেগে পড়ল সবাই। বিকালের মধ্যেই দুধ সংগ্রহ করা হয়ে গেল। তারপর বড় একটা গর্ত করে তাতে দুধ ঢালা হলো। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো। আস্তে আস্তে অন্ধকার নেমে আসলো চারদিকে। রাত গভীর হলো। চাঁদটা আজ মেঘে ঢেকে আছে। হাসান বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে লাগলো। একটু দূরে গিয়ে ও আবার বাড়ির দিকে ফিরে তাকালো। ও দেখলো ওর দাদু সাদা কাপড় পরে দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ওর দিকে হাত নেড়ে বলল, তাড়াতাড়ি ফিরে আসিস হাসান। হাসান চোখের পানি মুছে আবারও হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে এসে পৌঁছালো ও। জঙ্গলের সরু পথ ধরে হাঁটতে লাগলো। ওর মনে হলো পিছন থেকে হাজারো কণ্ঠ ফিসফিস করে ওকে যেতে নিষেধ করছে, কিন্তু ও জানে ওকে যেতেই হবে। একবারও পিছনে ফিরে না তাকিয়ে ও সোজা জমিদার বাড়ির দিকে হাঁটতে লাগলো। বাড়ির পেছনেই জমিদারের পুরনো কারাদণ্ডের মঞ্চ। এখানেই সেই নির্দোষ চাষিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। হাসান ওটার পাশে গিয়ে দাঁড়ালো। তখনই খুব জোরে বাতাস বইতে লাগলো জঙ্গলে। আগের মতোই ভয়ঙ্কর গড়গড় শব্দ ভেসে আসছে বাতাসে, আর সাথে বুক কাঁপানো বিড়ালের ডাক। হঠাৎ করেই কান্নার কণ্ঠ শোনা গেল। কেঁদে কেঁদে কে যেন বলছে, বিশ্বাস করেন বাবু, আমি নির্দোষ, আমাকে ছেড়ে দিন। বাতাসে বারবার ভেসে আসতে লাগলো এই একই কথাগুলো। হাসান ধীর পায়ে এগিয়ে গেল মঞ্চের দিকে। মঞ্চে মোটা লোহার দণ্ডের সাথে ঝুলছে সেই ফাঁসির দড়িটা। হাসান তাকালো দড়িটার দিকে। তখনই কারা যেন পেছন থেকে ডাক দিল, হাসান। ও পিছনে ফিরে তাকিয়ে দেখলো ওর দাদু, রানা, রনি হাসি মুখে দাঁড়িয়ে আছে। হাসান ওদের দিকে তাকিয়ে একটু হাসলো। ওরা একসাথে বলল, তোমাকে এই গ্রামের মানুষ কখনো ভুলবে না। পরদিন সকাল। গ্রামে সবাই হাসানের বাড়ির সামনে এসে দেখলো দরজায় তালা ঝুলছে। খুব অবাক হলো সবাই। নিজেদের মধ্যেই কথা বলা বলি করতে লাগলো। তখন সেই কবিরাজ এসে ওদের সামনে দাঁড়ালো। আপনারা হাসানকে খুঁজছেন তো? গ্রামবাসী বলল, হ্যাঁ, ওকেই খুঁজছি। কবিরাজ বলল, ও আর আসবে না। প্রায় সব গ্রামবাসী মিলেই বলল, আসবে না মানে? কবিরাজ তখন বলল, না, আসবে না। এই গ্রামকে ভয়ঙ্কর আত্মার কবল থেকে বাঁচানোর জন্য ও নিজের জীবন বিসর্জন দিয়েছে।
বইতে লেখা ছিল কোনো নির্দোষ মানুষ যদি মধ্যরাতে জমিদার বাড়িতে গিয়ে গলায় দড়ি দেওয়ার মঞ্চে গিয়ে ওই চাষির মতো মৃত্যুবরণ করে তাহলেই এই গ্রাম সমস্ত বিপদ থেকে মুক্ত হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে ওই অভিশপ্ত আত্মা। কবিরাজের কথা শেষ হওয়ার আগেই গ্রামবাসী সবাই ছুটে গেল জমিদার বাড়িতে। গিয়ে দেখল হাসানের লাশটা ঝুলছে দড়িতে, চোখ খোলা, মুখে স্পষ্ট হাসির চিহ্ন। হাসানের লাশ দেখে উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়ল। কয়েক বছর পরের কথা। এই গ্রামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে হাসানপুর গ্রাম। একদিন অনেক দূর থেকে আসা একজন পথিক গ্রামের মোড়লকে জিজ্ঞাসা করল, হাসান তো একজন মানুষের নাম, এই গ্রামের নাম হাসানপুর গ্রাম কেন রাখা হয়েছে? মোড়ল অশ্রুসজল চোখে উত্তর দিল, এই গ্রামে একজন সাহসী হাসান ছিল, যে আমাদের জন্য, এই গ্রামের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। এই গ্রামকে নিয়ে গর্ব করার মতো মাত্র ওই একটাই জিনিস আছে আমাদের, যেটা হলো হাসান। ওর সম্পূর্ণ নাম নাজমুল হাসান রবিন। গল্পটা এখানেই শেষ করা হচ্ছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাও টিপে রাখবেন। নিয়মিত নতুন নতুন এ সকল ভয়ঙ্কর গল্প পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।